আমি অ্যাডভোকেট সালমা আক্তার ডলি। তো আমরা তামাদি আইন নিয়ে আলোচনা করতেছিলাম। তো যাই হোক, তো আজকে তামাদি আইনের মেয়াদ গণনা সম্পর্কে একটু আলোচনা করব আর বোঝার জন্য চেষ্টা করব যে তামাদি মেয়াদ বা সময় গণনার ক্ষেত্রে কোন কোন সময় বাদ দিয়ে গণনা করতে হবে। মানে তামাদি মেয়াদ যে আপনি শুরু হবে সেটা গণনার ক্ষেত্রে কিছু কিছু সময় বাদ দিতে হবে। সেই সময়টা কখন বাদ দিতে হবে, কীভাবে বাদ দিতে হবে সেই সম্পর্কে 12 থেকে 17 ধারায় আলোচনা করা হয়েছে। তো যাই হোক, দেখি কোন ধারায় কি বলা হয়েছে। তো আপনার তামাদি আইনে 12 ধারায় বলা হয়েছে যে আইনগত কার্যধারায় যে পরিমাণ সময় গণনা থেকে বাদ দিতে হবে। আইনগত কার্যধারায় যে পরিমাণ সময়, মানে আইনের যে কার্যক্রমে যে পরিমাণ সময়টা বাদ দিতে হবে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন 12 ধারার চারটা উপধারা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, 12 ধারার এক নম্বর উপধারায় কোনো মামলা, আপিল বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে। কোনো মামলা, আপিল বা দরখাস্তের জন্য নির্ধারিত মেয়াদ গণনা করতে যেই দিন উক্ত সময়টা আরম্ভ হয় সেই দিনটি বাদ দিতে হবে। এটা 1 নম্বর উপধারার কথা। 2 নম্বর উপধারা হচ্ছে যে আপিলের অনুমতি, দরখাস্ত অথবা রায় রিভিউর দরখাস্তর জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে হবে। মানে আপিল আর আপিলের অনুমতি বা রায় রিভিউর জন্য যে দরখাস্তটা করবেন সেই ক্ষেত্রে যেদিন উক্ত রায়, একটা রায়ের পরে না আপনি আপিল করবেন, একটা মামলার রায় হবে তারপরে না আপনি আপিল করবেন, ঠিক আছে? তো উক্ত রায় যেদিন ঘোষণা করা হয়েছে সেই দিনটি, মানে যেদিন রায়টা ঘোষণা করা হয়েছে সেই দিনটি, এবং যে ডিগ্রি আদেশ বা দণ্ডাদেশের সম্পর্কে আপিল করা হবে, মানে যে ডিগ্রি আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপনি আপিল করবেন, তো সেটা তো নকল উঠাইতে হবে। একটা রায় হলো, সে রায়টার আপনি নকল উঠাবেন, তারপর না আপনি আপিল, রিভিশন যাই বা করবেন। তো এই নকলটা উঠাতে যে সময়টা আপনার ব্যয় হবে এই সময়টা কি করতে হবে, এই সময়টা বাদ দিয়ে আপনার তামাদি মেয়াদটা গণনা করতে হবে। তারপর 3 উপধারা বলা হয়েছে যে ক্ষেত্রে ডিগ্রি সম্পর্কে আপিল বা রিভিউ প্রার্থনা করা হয়, যে ক্ষেত্রে ডিগ্রি সম্পর্কে আপিল বা রিভিউ প্রার্থনা করা হয় সেক্ষেত্রে রায়ের উপর উক্ত ডিগ্রি প্রতিষ্ঠিত, সেই রায়ের নকল উত্তোলনের জন্য যে ডিগ্রির উপর আপনি এই আপিল রিভিউ করবেন, যে ডিগ্রির উপরে এটা প্রতিষ্ঠিত তার উপরে না আপনি যে আপিল রিভিউ এগুলো করবেন, তখন সেটা উত্তোলন করতে যে সময়টা ব্যয় হবে সেই সময়টা কি করবেন, সেই সময়টা আপনি বাদ দিবেন, ঠিক আছে? আর 4 উপধারায় বলা হয়েছে যে কোনো রোয়েদাদ বাতিল করার দরখাস্তের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে সেই রোয়েদাদটা উত্তোলন করতে যে সময়টা ব্যয় হবে, ওই রোয়েদাদটা উত্তোলন করতে যে সময়টা ব্যয় হবে সে সময়টা বাদ দিতে হবে, ঠিক আছে? আর 13 ধারার কথাবার্তা হচ্ছে যখন আপনি কোনো বাদী যখন বিবাদীর বিরুদ্ধে মামলা করবেন তার অনুপস্থিতিতে সেটার ফলাফল কী, মানে বাংলাদেশের বাইরে যখন বিবাদী থাকবে তো বিবাদী তো এখানে অনুপস্থিত, এক্ষেত্রে কী করা যাবে, সেই ক্ষেত্রে বলা হয়েছে যতদিন বিবাদী দেশের বাইরে থাকবেন, যতটা সময় বাইরে থাকবেন ওই সময়টুকু বাদ দিয়ে আপনার তামাদি গণনাটা শুরু হবে। আর 14 ধারার কথাবার্তা হচ্ছে যে এখতিয়ারবিহীন আদালত বলতে আমরা কি বুঝি, মানে যে আদালতের এখতিয়ার নেই, একটা মামলার বিচার করার তো একটা এখতিয়ার থাকবে, যে আদালতে বিচার করার এখতিয়ার থাকবে সেই আদালতেই তো আমরা যে মামলা করব, তাই না? এখন এটা ভুলবশত এখতিয়ারবিহীন আদালতে যখন আপনি মামলা দায়ের করবেন তখন তো ওইটা তো ভুল হইল, ওইখান থেকে আবার সঠিক আদালতে আপনি আসবেন, তো একদিনে তার ঘন্টায় তো আপনি চলে আসতে পারবেন না, এটা তো একটা সময় লাগবে। তো ওই ভুল আদালত থেকে সঠিক আদালতে আসতে যে সময়টুকু আপনার ব্যয় হবে ওই সময়টুকু বাদ দিতে হবে। এটা হচ্ছে সহজভাবে বোঝার উপায়, এটা জিনিসটা এইভাবে আমি যেভাবে আয়ত্ত করছে সেইভাবে বললাম, এইভাবে মনে রাখলে সহজে আপনার মনে থাকবে যে ভুল আদালত থেকে মামলা করলেন, ভুল আদালত থেকে সঠিক আদালতে আসতে
যে সময়টা আপনার ব্যয় হবে সেই সময়টা বাদ দেবে। এখন দেখি আমার কথার সাথে এই 14 ধারার কথাটা মিল আছে কিনা। হ্যাঁ, তো ধরেন একটা উদাহরণে, তো এখতিয়ারবিহীন আদালতে সৎ বিশ্বাসে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করে, পরবর্তীতে দেখা যায় যে উক্ত আদালতে মোকদ্দমাটি বিচার করার এখতিয়ার নাই। একটি দেওয়ানি মোকদ্দমা একটি আদালতে দায়ের করে, পরে দেখা যায় যে সেই আদালতের বিচারটি করার এখতিয়ার নাই। কিন্তু ইতিমধ্যে মোকদ্দমাটির তামাদি মেয়াদ শেষ হয়েছে, সে তো ভুল আদালতে গেছে, তার তামাদি মেয়াদ শেষ হয়ে গেছে, ওই আদালতে মামলা দায়ের করতে যেয়ে ওর সময়টা শেষ। হ্যাঁ, এখন সে কী করলো, তারপরে সে 14 ধারায় আবেদন করে সে আবার সঠিক আদালতে এসে সেই মামলাটা করতে হবে। এই হচ্ছে কথা, ঠিক আছে। মানে 14 ধারা হচ্ছে যে আপনার ভুল আদালতে মামলা করলে তখন সঠিক আদালতে আসতে যে সময়টা থাকবে এটা বাদ দিতে হবে। এটা হচ্ছে সহজভাবে মনে রাখার পদ্ধতি। এখন 14 ধারাটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? 14 ধারাটি মূল মামলার ক্ষেত্রে, মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে 14 ধারাটি প্রযোজ্য হবে, এবং কোনো আবেদন, হ্যাঁ, কোনো আবেদনের মেয়াদ গণনার ক্ষেত্রে যখন আপনি কোনো মূল মোকদ্দমা আর মূল আবেদন যখন ভুল আদালতে আপনি দায়ের করবেন, তখন আপনি 14 ধারাটা আপনি প্রয়োগ করবেন। হ্যাঁ, কিন্তু 14 ধারাটা, ওই যে আমরা 5 ধারা পড়ছিলাম, 5 ধারাটা তো আপনি আপিল রিভিউ রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু 14 ধারাটা আপনি আপিল রিভিউ রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি 5 ধারাটা ব্যবহার করবেন। আপিল রিভিউ রিভিশনের ক্ষেত্রে আপনি 5 ধারাটা ব্যবহার করবেন, 14 ধারাটা আপনি ব্যবহার করবেন না। এখন 5 ধারা আর 14 ধারার সূক্ষ্ম পার্থক্য, এটা অনেকেই বোঝে না, আবার বোঝে। যাই হোক, আমরা সবাই বুঝি, তা আমি আমার মতো করে এটা একটু পার্থক্য বের করছি। হ্যাঁ, মানে সহজে যেটা মনে রাখা যায়। তো যাই হোক, তো 5 আর 14 ধারার মানে সূক্ষ্ম পার্থক্য হচ্ছে 5 ধারাটা আপনার আপিল রিভিউ রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য, আর 14 ধারাটা আপনার মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। এটা সহজ হিসাব। এখন 5 ধারার যে আদালতের ক্ষমতা, 5 ধারায় আদালতের ক্ষমতা হচ্ছে যে বিবেচনামূলক ক্ষমতা। 5 ধারায় আপনি আপিল রিভিউ রিভিশন করলে আদালত এটা মঞ্জুর করবে কি করবে না, এটা সম্পূর্ণ তার ব্যাপার স্যাপার। হ্যাঁ, আর 14 ধারার আদালতের হচ্ছে যে কি, এটা হচ্ছে যে বাধ্যতামূলক ক্ষমতা। আপনি ভুল আদালতে মামলা করছেন, আপনার থেকে ভুল হইতেই পারে। হ্যাঁ, আপনি 14 ধারায় এইটা আপনার সঠিক আদালতে যাবেন, সাথে এই 14 ধারার একটা অ্যাপ্লিকেশন নিয়ে যাবেন, মানে দরখাস্ত নিয়ে যাবেন, তখন আদালত এটা গ্রহণ করবে। ঠিক আছে, তো যাই হোক, আর 15 ধারা একটু আসি। 15 ধারা হচ্ছে যে কার্যক্রম স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হবে। মানে কার্যক্রম যখন স্থগিত থাকবে তখন কীভাবে সময় বাদ দিবেন সেটা আপনার 15 ধারায় বলা হয়েছে। তো তামাদি আইনের 15 ধারা অনুযায়ী কোনো মোকদ্দমা বা ডিক্রি জারির আবেদনের তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে যে সময় পর্যন্ত মোকদ্দমার দায়ের বা জারি কোনো নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা স্থগিত কোনো মোকদ্দমা দায়েরের যে কার্যক্রমে যে মোকদ্দমা চলতেছে, ওই কার্যক্রমটা যদি কোনো নিষেধাজ্ঞার মাধ্যমে বা কোনো আদেশের মাধ্যমে স্থগিত রাখা হয়, নিষেধাজ্ঞা বা আদেশের মাধ্যমে যদি স্থগিত রাখা হয়, যে সময়টুকু স্থগিত ছিল কোনো আদেশ বা নিষেধাজ্ঞা দ্বারা, তো ওই সময়টুকু কী হবে? বাদ যাবে। হ্যাঁ, তামাদি গণনার ক্ষেত্রে ওই সময়টুকু বাদ যাবে। ঠিক আছে, তো যে মামলার জন্য নির্ধারিত বলবতের জন্য অন্য কোনো আইনের বিধান অনুযায়ী ওই যে স্থগিত করলো, এটা তো নোটিশের মাধ্যমে স্থগিত করলো। এখন বাংলাদেশে বলবৎযোগ্য কোনো আইনের মাধ্যমে, কোনো আইনের দ্বারা, কোনো নোটিশের মাধ্যমে, একটা নিষেধাজ্ঞার মাধ্যমে, আরেকটা হচ্ছে যে কোনো নোটিশের মাধ্যমে যদি কার্যক্রমটা স্থগিত রাখা হয়, তো নোটিশটা যতদিন মানে ওই কার্যক্রম স্থগিত রাখার জন্য তো একটা সময় দিয়ে দেবে, এতদিন থেকে এত সময় পর্যন্ত স্থগিত রাখা হলো এই নোটিশের মাধ্যমে। তো ওই নোটিশটা যত সময়টুকু থাকবে না, সেই সময়টুকু কী হবে? সেই সময়টুকু বাদ দিতে হবে। ঠিক আছে, আর 16 ধারায় বলা হয়েছে যে ডিক্রি জারির বিক্রয় রদ। তো
তো ডিক্রি জারির বিক্রয় রদ করার কার্যক্রম মুলতবি থাকাকালীন সময় বাদ দিতে হবে। মানে ডিক্রিটা তার জারি হবে, এটার বিক্রয় রদে যে মুলতবি থাকে না, মানে মুলতবি করা হয়, ওই যতটুকু সময় মুলতবি করা হবে ওই সময়টুকু কী হবে, বাদ যাবে। অর্থাৎ ডিক্রি জারির নিলামে খরিদ সম্পত্তির দখল পাওয়ার জন্য নিলাম খরিদ্দার কর্তৃক, নিলামটা যে খরিদ করবে সেই খরিদ্দার কর্তৃক মামলা দায়ের করার জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনার সময় নিলামের রদের জন্য দায়েরকৃত কার্যধারা যতদিন চলছে, মানে সেই নিলামটা যতদিন চলবে, হ্যাঁ, নিলামের সময়টুকু যতদিন চলবে সেই সময়টুকু কী হবে, বাদ দিতে হবে। ঠিক আছে। আর 17 ধারার কথাবার্তা হচ্ছে যে মামলা করার অধিকার অর্জনের পূর্বে, ধরেন একজন ব্যক্তি মামলা করবে, এটা তো একটা অধিলাভ, একটা 5 বছরের বাচ্চা যেহেতু আর মামলা করতে পারবে না, হ্যাঁ, তো সাবালক হইতে হবে, যাই হোক, তো মামলা করার অধিকারটা যখন সে অর্জন হবে তার পূর্বেই সে মারা গেল, অধিকারটা অর্জন করার পূর্বেই সে মারা গেল। এখন সে যে মামলা করবে, সে একটা বিষয় নিয়ে মামলা করতে বা তার সম্পত্তি প্রপার্টি নিয়ে মামলা করতে, এক্ষেত্রে কী হবে, তো অধিকার অর্জন করার পূর্বে যদি সে মারা যায় তাহলে সে ব্যক্তি জীবিত থাকা অবস্থায়, হ্যাঁ, তখন তার যে আইনগত অধিকারী তো ব্যক্তি থাকবে বা প্রতিনিধি থাকবে, তাই না, একটা মানুষ তার একা না, তার ফ্যামিলি মেম্বার আসছে, তো তার আইনগত যে প্রতিনিধি থাকবে তিনি কি করবেন, তিনি মামলাটা করবেন। তো যাই হোক, কিন্তু এই যে মৃত্যু ব্যক্তি যে মামলাটা করবেন, হ্যাঁ, তার মারা যাওয়ার পরে তার আইনগত প্রতিনিধি মামলাটা করবেন, এই নিয়মটাই 17 ধারার নিয়মটা আপনার প্রযোজ্য হবে না অগ্রগয়ের অধিকারের ক্ষেত্রে, সম্পত্তি দখলের ক্ষেত্রে, অগ্রগয়ের অধিকারের মামলা ক্ষেত্রে, সম্পত্তি মানে স্থাবর সম্পত্তির দখল, বংশগত পদ লাভ, এই কয়েকটা ক্ষেত্রে এই 17 ধারাটাই প্রযোজ্য হবে না। ঠিক আছে, যাই হোক।